ব্যোমকেশ বক্সী ও নোট জাল রহস্যের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই গল্পের প্রথম পর্বটি যারা এখনো শোনেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে সেটা শুনতে পারেন। কমেন্ট সেকশনেও এই গল্পের লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর গল্পটিকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তবে শুরু হচ্ছে ব্যোমকেশ বক্সী ও নোট জাল রহস্যের দ্বিতীয় পর্ব। বেলা তখন 10টার আশেপাশে। সূর্যদেব তখন নিজ তেজে আকাশে স্থান অধিকার করেছেন। শীতের সকালে সেই তাপ যখন শরীরে এসে পড়ছিল তখন সেই রোদে গা ভেজাতে মন্দ লাগছিল না, কিন্তু মাথায় এখন অনেক চিন্তা। মুহূর্ত জিরানোর কি আর সময় আছে? এসব চিন্তা করে ওই বাগান বাড়িতে পুনরায় প্রবেশ করলাম। এই বাড়ির সমস্ত স্থান এখন পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করতে আরম্ভ করলো ব্যোমকেশ। নিচের ঘর এবং ওপরের ঘর কোনোটাই বাদ পড়ল না, কিন্তু তার পরিপ্রেক্ষিতে কিছুই আবিষ্কার হলো না। পরিশেষে সেই বৃদ্ধ ব্যক্তি যে ঘরে মারা গেছিল সেই ঘরে প্রবেশ করলো ব্যোমকেশ। ঘরের সকল স্থান সূক্ষ্মভাবে অনুসন্ধান করতে লাগলো, কিন্তু এবারও হতাশ হতে হলো। অবশেষে যে মাদুরের ওপর মহিলাটি বসেছিল সেই মাদুরটা এবার ব্যোমকেশ সরিয়ে ফেললো। মাদুরটা তুলতেই ব্যোমকেশ একটু চঞ্চল হয়ে উঠল। মাথা নেড়ে মুখে বলল, অজিত, এবারও সেই চতুর নোট প্রস্তুতকারীরা পুলিশের চোখে ধুলো দিতে সক্ষম হয়েছে। ব্যোমকেশের সাথে যে গুপ্ত তত্ত্ব আমি চাক্ষুষ করলাম তা হলো মেঝেতে পরিষ্কার আগুনের চিহ্ন এবং একটু দেবে যাওয়া মেঝেতে ভারী যন্ত্রপাতি রাখার চিহ্ন। শুধু ব্যোমকেশই নয়, আমারও বুঝতে ভুল হলো না যে এই ঘরেই তারা নোট প্রস্তুতের প্রক্রিয়া চালিয়েছিল। স্থানে স্থানে গলিত ধাতুর চিহ্ন বিদ্যমান। কিছু পরে ব্যোমকেশ পৌঁছলো দোতলার সেই ঘরে যেখানে কৃত্রিম নোট তৈরির প্রক্রিয়ার সাক্ষী গতরাতে আমরা হয়েছিলাম। সূক্ষ্মভাবে ঘরটি তল্লাশি করেও কিছুই না পেয়ে হতাশ হয়ে ব্যোমকেশ বলল, হলো কি বলতো অজিত? বন্দুকধারী লোক দুটো, ওই পুলিশের পোশাক পরা লোকটি, তাদের আগ্নেয়াস্ত্র, নোট প্রস্তুত করার এত সরঞ্জাম, তাছাড়া এতগুলো প্রস্তুত করা নকল নোট, এসব রাতারাতি সবার সামনে থেকে উধাও হয়ে গেল। এও কি সম্ভব? ঘরের ভিতরে বইয়ের একটা ছোট্ট আলমারি দেখতে পেলাম। তার ঠিক পাশে একটা টেবিল রাখা আছে। ব্যোমকেশ লক্ষ্য করলো ওই টেবিলের ওপর অনেক শৌখিন সরঞ্জাম পরিপাটি করে রাখা। এমন সব কারুকার্য করা আসবাবপত্র দেখে চোখ ধাঁধিয়ে যায়। ঘরটা কিন্তু খুব একটা বড় নয়, কিন্তু তার অভ্যন্তরীণ নকশা ও সাজসজ্জা দেখে ব্যোমকেশ বলল, কি বুঝলে অজিত? ঘরটা দেখে ভালো অনুমান করা যায় যে এই ঘরের যিনি মালিক তিনি খুব শৌখিন এবং বিলাসবহুল জীবন যাপন করতে পছন্দ করেন। আমি ব্যোমকেশের কথা শুনতে শুনতে পিতলের মূর্তিগুলো হাতে স্পর্শ করতে করতে দেখতে লাগলাম। এদিকে ব্যোমকেশের চোখ পড়েছে একটা বুদ্ধ মূর্তির দিকে। মূর্তির নকশাগুলো ধৈর্য ধরে ভালো করে দেখতে লাগলো। ব্যোমকেশ কি এত মন দিয়ে দেখছে? জানার আগ্রহে আমিও এগিয়ে এসে ওই বুদ্ধ মূর্তিটা পর্যবেক্ষণ করতে লাগলাম। হয়তো ইতিমধ্যে ব্যোমকেশের বুদ্ধ মূর্তিটা হাতে তুলে দেখার আগ্রহ হয়েছিল, কিন্তু যেই না ওটা হাতে তোলার উপক্রম করলো সঙ্গে সঙ্গে বুঝতে পারলো ওটা কিছুতেই তার জায়গা থেকে সরানো যাচ্ছে না। এদিকে ব্যোমকেশ বুদ্ধ মূর্তিটা নাড়াচাড়া করার অনেক চেষ্টা করতে লাগলো। চেষ্টা করতে করতে হঠাৎ ক্যাচ করে একটা শব্দ করে বুদ্ধ মূর্তিটা ডান দিকে ঘুরে গেল, আর সেই সঙ্গে খুব জোরে শব্দ করে দেয়ালের একটা অংশ একটু ঘুরে গেল।
তক্ষুনি ব্যোমকেশ এগিয়ে গেল দেয়ালের দিকে। উত্তেজিত কণ্ঠে ব্যোমকেশ বলল, অজিত, মনে হচ্ছে এখানে একটা গুপ্ত পথ আছে, সাথে মনে হয় একটা গুপ্ত ঘরও। ওই গুপ্ত পথে ব্যোমকেশ আমাকে নিয়ে প্রবেশ করলো। ব্যোমকেশ আমাকে সাবধান করে দিল, সাবধান অজিত, কোনো বস্তু স্পর্শ করবে না, সে যতই চোখ ধাঁধানো মনে হোক। ব্যোমকেশ আর আমি এসে পৌঁছলাম একটা গুপ্ত ঘরে। গুপ্ত ঘরটি ভালো করে পরীক্ষা করে অবশেষে ব্যোমকেশ এই ঘর থেকে বাইরে বেরোনোর গোপন একটা সিঁড়ি ও গুপ্ত দরজা আবিষ্কার করলো। ব্যোমকেশ এবার মাথা নেড়ে বলল, এই সেই পথ, যেই পথ দিয়ে সবাই একে একে পালিয়েছে, এবং গত রাতে দুজন কনস্টেবলকে পাহারায় রাখার পরও ওই স্ত্রীলোক দুজনে এই পথ দিয়েই পালিয়েছে। তার মানে বুঝতে পারছো অজিত, যখন পুলিশ তল্লাশি চালায় তখন তারা সবাই এবং সমস্ত প্রমাণ এই বাড়িতেই উপস্থিত ছিল। এই গুপ্ত ঘরে লুকিয়ে থাকার কারণে পুলিশ তল্লাশি করেও কিছুই উদ্ধার করতে পারেনি। পরে সময় বুঝে সমস্ত যন্ত্রপাতি ও কৃত্রিম নোটগুলো নিয়ে ভোট প্রস্তুতকারীরা সবাই চোখে ধুলো দিয়ে পালিয়েছে। আমি সঙ্গে সঙ্গে বললাম, কিন্তু ব্যোমকেশ, মৃতদেহ? ও স্বনামধন্য ডাক্তার বীরেন চাটুর্যে? সেটা তো আমিও চিন্তা করছি। আপাতত তখনের মতো আর কাউকে কিছু না জানিয়ে ব্যোমকেশ ও আমি সেই বাড়ির বাইরে বেরিয়ে এলাম। একখানা ট্যাক্সি ভাড়া করে ব্যোমকেশ প্রথমে কালীমিত্রের ঘাট, পরে নিমতলার ঘাট, কেওড়াতলার শ্মশান এবং কাছাকাছি যে কটা ঘাট সমস্ত স্থানে গমন করলো, কিন্তু সেই মৃতদেহের সন্ধান মিলল না। এবং একটা কথাই সবাই জানালো যে গতকাল সেই সময় এই প্রকারের কোনো মৃতদেহ আসেনি। এতক্ষণ অনুসন্ধান করার পর এবার ব্যোমকেশ বলল, চলো অজিত, এবার একটু ডাক্তারবাবুর সঙ্গে দেখাটা সেরেই আসি। একজন কর্মচারীর হাতে ডাক্তার প্রদত্ত কার্ডখানা দিয়ে ব্যোমকেশ বলল, আমি ডাক্তারবাবুর সাথে একবার সাক্ষাৎ করতে চাই। সেই কর্মচারী আমাদের একটুখানি অপেক্ষা করতে বলে কার্ডখানা নিয়ে ভেতরে চলে গেলেন। নিজের চেম্বারের ভেতর ডাক্তারবাবু আমাদের দিকে পিট করে কোনো দরকারি কাগজপত্র হয়তো আলমারিতে রাখছিলেন। কর্মচারী ব্যক্তিটি বললেন, স্যার, এনারা এসেছেন আপনার সঙ্গে দেখা করতে। কথাটা শেষ হতেই ডাক্তারবাবু পিছনে ফিরে ঘুরে দাঁড়ালেন। তখন আর আমাদের বিস্ময়ের শেষ রইল না। ব্যোমকেশ চকিত কণ্ঠে বলল, কিন্তু কিন্তু ডাক্তারবাবু, কাল তো আপনার সাথে আমার দেখা হয়নি। কাল রাতে ওই ভূপেন দত্ত লেন ঠিকানায় যে বাগান বাড়ি, সেখানে যে ডাক্তার মুমূর্ষু রুগীকে পরীক্ষা করছিলেন, আমি তো তার চেহারা দেখেছি। তিনি তো আপনি নন। সেই চেহারা আমার এখনো বেশ মনে আছে। যে ব্যক্তি ডাক্তার বীরেন চাটুর্যের পরিচয়, মানে আপনার পরিচয়, আমাদের এই কার্ড দিয়েছিলেন, তিনি তো আপনি নন। ডাক্তারবাবু ব্যোমকেশের থেকেও বেশি আশ্চর্যচকিত কণ্ঠে বললেন, ব্যাপার কি মশাই, আমি তো কিছুই বুঝতে পারছি না আপনার কথা। যা আপনি বলতে চান একটু স্পষ্ট করে বলুন। ডাক্তারবাবুর কথা শুনে ব্যোমকেশ গত রাত্রের ঘটনাটা ওনাকে সংক্ষেপে জানালো। তিনিও শুনে অবাক হলেন। তার কার্ড কিভাবে কোন জাল নোট পাচারকারীদের হাতে গিয়ে পড়ল, সেটা তিনিও বুঝে উঠতে পারছিলেন না। ব্যোমকেশ আর ওখানে সময় নষ্ট না করে ডাক্তারবাবুকে বিদায় জানিয়ে সেই স্থান থেকে বেরিয়ে এলো। বাড়ি ফেরার পথে ব্যোমকেশ আমাকে বলল, অজিত, সত্যি এই সব কিছু যার বুদ্ধিতে পরিচালনা হচ্ছে, তার উপস্থিত বুদ্ধির প্রশংসা না করে থাকা যায় না। হতভম্ব ও অসহায় হয়ে ব্যোমকেশ আমাকে নিয়ে বাড়ি ফিরে এলো। ব্যোমকেশ বাড়ি ফেরার সময় এমন একটা কথা বলল, যা এই সব কিছুকে ছাপিয়ে আরো বেশি আমাকে স্তম্ভিত করলো। ব্যোমকেশ বলল, আচ্ছা বলো তো অজিত, ওই ঘরে এমন গুপ্ত একটা ঘর কেন উপস্থিত আছে? যদি ধরেই নি এই বাড়ির মালিক সেটা কোনো গুপ্ত ব্যবস্থা বা অন্য কোনো কারণে তৈরি করেছেন, কিন্তু তার সন্ধান ওই কৃত্রিম নোট প্রস্তুতকারী ও প্রচারকারীদের হাতে কি করে পৌঁছলো,
খবর নিতে হবে এই বাড়ির মালিককে ও তার এখনকার গতিবিধি। এই ঘটনার প্রায় 4 মাস পরে পুনরায় ওই কৃত্রিম নোট প্রস্তুতকারীদের অনুসন্ধান ব্যোমকেশ পেয়েছে। এবার তারা শহর পরিত্যাগ করে শহরতলিতে অবস্থান করছে। ব্যোমকেশ এবার সেই বাড়ির নিকট গমন না করে তার বিশ্বাসী অন্য একজনের নিকট সাহায্য গ্রহণ করল। যে বাড়িতে সে দল অবস্থান করছিল সেই বাড়ির সম্মুখে রাস্তার উপর অন্য একটা ঘর ভাড়া নিল এবং সেই ঘরে একটা মণিহারি দোকান খুলে দিল। ব্যোমকেশ তার বিশ্বাসী এক ব্যক্তিকে সেখানে বসবার ব্যবস্থা করে দিল। সেই ব্যক্তি সেখানে বসে সামান্য বেচা কেনা আরম্ভ করলেন। ব্যোমকেশের প্রধান উদ্দেশ্য ছিল এই ছলে ওই নোট প্রস্তুতকারীদের গতিবিধির ওপর নজর রাখা এবং তাদের দলের যে প্রধান তার অনুসন্ধান চালানো। ক্রমে কার্যত ঘটল তাই। ওই দোকানের নিকট ওই দলের লোকজন যাওয়া আসা শুরু করলো। তাদের মধ্যে কিছু ব্যক্তিকে দেখেই ব্যোমকেশ চিনতে পারল। তারা সেদিন সেই বাগান বাড়িতে উপস্থিত। দোকানে যাওয়া আসার কারণে ক্রমে দোকানে নিযুক্ত করা সেই ব্যক্তির সহিত নোট প্রস্তুতকারী সেই দলের লোকেদের আলাপ হলো। সেই দোকানে বসে তারা ধূমপানও করতে শুরু করলো। একদিন ওই দলেরই একটি লোক দোকান থেকে কিছু কিনে তার পরিবর্তে একটা নোট ধরালো। ব্যোমকেশের কথা মতো তার দোকানে ঠিক করা ব্যক্তিটির নোটটি দেখে সন্দেহ হলেও মুখে কিছু প্রকাশ না করে খুচরো করিয়ে বাকিটা ফেরত করলেন। পরে ব্যোমকেশ সেটা দেখেই বুঝেছিল নোটটা আসলে জাল নোট। দুদিন পর পুনরায় ওই লোকটি আরো একটি দ্রব্য নিয়ে তার পরিবর্তে জাল নোট দিল। ব্যোমকেশের উপদেশ মতো সেই দোকানের ব্যক্তিটি এবার একটা আভাস দিলেন। সেই দোকানের ব্যক্তিটি বললেন, সেদিন আমার টাকার খুচরো দিয়ে লোকসান হয়েছে, সুতরাং আজ আর তত বেশি ফেরত দিতে পারবো না। এ আমি আগেই বলে রাখলাম। আপনার এই টাকার পরিবর্তে আমি দ্রব্য দেব এবং খুচরো করিও কিছু দেব, কিন্তু আগের দিনের মতো অত দিতে পারবো না বাবু। তাতে যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি ইচ্ছে মতো সামগ্রী নিয়ে যেতে পারেন। এই বলে দোকানে নির্দিষ্ট করা ব্যক্তিটি হাতে করে কিছু খুচরো নিয়ে ওই ব্যক্তিটির দিকে বাড়িয়ে দিলেন এবং বললেন, আমি এটা দিতে প্রস্তুত আছি। আর একটা কথা, এই কথা যেন আপনার আর আমার মধ্যেই সীমাবদ্ধ থাকে। পুলিশের কোনো ঝঞ্ঝাট আমি পোহাতে পারবো না। এই শুনে দলের লোকটি প্রথমে যেন একটু আশ্চর্যান্বিত হলো, কিন্তু শেষে তাতেই রাজি হয়ে গেল। দোকানদার সেই লোকটির সঙ্গে দলের লোকটির মনের বেশ মিল হলো। এইভাবে আরো মাস 4 কেটে গেল। এই 4 মাস ওই দোকানি ব্যক্তিটিকে উত্তম রূপে পরীক্ষা করে পরিশেষে ওই দলের লোকটি তাকে বিশ্বাস করে তাকে নিজের পরিচয় দিল। ব্যক্তিটি নিজের নাম বলল রমাপদ হালদার। এদিকে এই 4 মাসে কৃত্রিম নোটের পরিবর্তে ব্যোমকেশের কথা মতো নিয়মিত দ্রব্য এবং কৃত্রিম নোটের কিছু খুচরো প্রদান করে গেছেন দোকানি ব্যক্তিটি। প্রথম 2 মাস কৃত্রিম নোটের পরিবর্তে নিয়মিত দ্রব্য ও কিছু খুচরো প্রদান করে গেছেন দোকানি ব্যক্তিটি ব্যোমকেশের কথা মতো, কিন্তু তারপর থেকে আর দ্রব্য নয়, কৃত্রিম নোটের পরিবর্তে আসল নোটের লেনদেন শুরু হয়েছিল। নকল 10টি নোটের পরিবর্তে একটি আসল নোট। এইভাবে আরো 2 মাস লেনদেন চলতে থাকলো। এইরূপ এই 4 মাস লেনদেনের সমস্ত কৃত্রিম নোট ব্যোমকেশের কাছে জমা হতে লাগলো। যখন ব্যোমকেশ দেখলো এই রমাপদ হালদারের আর ব্যোমকেশের নিযুক্ত করা ব্যক্তিটির ওপর কোনরূপ অবিশ্বাস নেই, তখন ব্যোমকেশ আমাকে বলল, অজিত, এবার সময় হয়েছে কৃত্রিম নোট প্রস্তুত এবং প্রচারকারীদের কৃত্রিম নোট সমেত পাকড়াও করার।
এবং আইনত তাদের দোষী সাব্যস্ত করার। কাল আমি একবার এখানকার স্থানীয় পুলিশ অফিসারের সঙ্গে ওই দোকানের ভিতর এক স্থানে লুকিয়ে থাকবো। কথা মতোই কাজ হলো। সেই দিন রমাপদ হালদারের 100টি নোট আনার কথা ছিল। রমাপদ হালদার সময় মতো কৃত্রিম নোট নিয়ে হাজির হলো। নোটগুলো দোকানদার ব্যক্তিটিকে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ সেখানে উপস্থিত হলো এবং সেখানে উপস্থিত পুলিশ অফিসার রমাপদকে ধৃত করলেন। রমাপদ বন্দী হলো। পুলিশের আরো অনেক লোক সেই বাড়ির আশেপাশেই উপস্থিত ছিল। সুতরাং তখন মুহূর্তের মধ্যেই যে বাড়িতে রমাপদ নোট জাল করত সেই বাড়ি পুলিশ ঘিরে ফেলল। বাড়ির ভেতর প্রবেশ করলাম ব্যোমকেশ, আমি এবং স্থানীয় পুলিশের সেই অফিসার। বাড়ির ভেতর প্রবেশ করে একজন স্ত্রীলোক ভিন্ন আর কাউকেও দেখতে পেলাম না আমরা। ব্যোমকেশ সেই স্ত্রীলোককে চিনে বলল, আরে আরে, আপনারই তো স্বামীর সেদিন মৃত্যু হয়েছিল না? স্ত্রীলোকটি ভয়ে কোণে সিটিয়ে গেল। এবারে দলের পান্ডা রমাপদ আগেই ধরা পড়েছে। সুতরাং বাড়ির ভেতরে নোট প্রস্তুতের সামগ্রী, কৃত্রিম নোট ইত্যাদি লুকোবার কোন রকম বন্দোবস্ত করতে পারেনি কেউ। ফলে অনুসন্ধানে সমস্ত দ্রব্যই বেরিয়ে পড়ল। সেই ঘরের ভেতর থেকে প্রায় 1000 খানি কৃত্রিম নোট পাওয়া গেল। কৃত্রিম নোট নির্মাণ করার লোহা ও পিতল দিয়ে নির্মিত যন্ত্রও পাওয়া গেল। রমাপদ ও তার দলবলকে থানায় নিয়ে যাওয়া হলো। তারপর অনুসন্ধান করে ডাক্তার প্রভৃতি সকলের নাম একে একে বেরিয়ে পড়ল। এবারে ব্যোমকেশ রমাপদকে প্রশ্ন করল, তাহলে রমাপদ বাবু, আপনার খেলা সমাপ্ত হয়েছে, এবার কি বলবেন? বাগান বাড়িতে দেয়ালের ভেতর গুপ্ত ঘর ও পথের কি রহস্য? আপনি জানলেন কি করে ওই বাড়িতে এরকম গুপ্ত ঘর ও পথ আছে? তাহলে কি আমি ধরে নিতে পারি ওই বাড়ির মালিকও আপনাদের সঙ্গে এই কাজে মিলিত আছে? প্রথমে রমাপদ কিছু স্বীকার করতে রাজি হয় না, পরে পুলিশের প্রহারে শেষে মুখ খুলল। রমাপদ জানালো যে ওই বাড়ির গৃহস্বামীর তিনি একমাত্র পুত্র। তার খারাপ স্বভাব, জুয়া, মদ, মেয়ে মানুষ ইত্যাদি বদভ্যাসের কারণে পিতা পুত্রকে ত্যায্য করেন এবং সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেন। এদিকে রমাপদ মদ ও জুয়াতে এতটাই আসক্ত ছিল যে রোজগারের অন্যত্র পথ অনুসন্ধান করতে শুরু করে। এইভাবেই বেআইনি নোট প্রস্তুতকারী দলের সঙ্গে সে যুক্ত হয়। নিজেরই পিতৃগৃহে দলবল নিয়ে কৃত্রিম নোট প্রস্তুত ক্রিয়া চালাতে থাকে। ওই গুপ্ত ঘর ও পথ তার পিতার তৈরি করা ছিল অনেক আগে থেকেই, কারণ তার পিতা এক নামকরা ব্যবসায়ী ব্যক্তি ছিলেন এবং তার পিতা ওই ব্যবস্থা করেছিলেন অনেক গোপন কাগজপত্র রাখার প্রয়োজনে। রমাপদ সেই গোপন ঘর ও পথটির ব্যাপারে অবগত ছিল। তাই ওই বাগান বাড়িতে নোট প্রস্তুত এবং প্রচারের ঝুঁকি যে অনেক কম সেটা রমাপদ খুব ভালো করেই জানত। কারণ সময় উপস্থিত হলে সবকিছু লুকিয়ে ফেলা অত্যন্ত সহজ ছিল। শেষে রমাপদ বলল, কিন্তু ব্যোমকেশ বাবু, এতবার পুলিশের চোখে ধুলো দেওয়ার পর শেষে আপনার বুদ্ধির কাছে আমাকে হার মানতে হলো। আপনি না থাকলে ওখান থেকে আরো অনেক দিন কাজ চালিয়ে যাওয়া যেত। অবশেষে ব্যোমকেশ সন্তুষ্ট হলো। তার এত দিনের পরিশ্রম সার্থক হলো। ব্যোমকেশ হাসি মুখে বলল, চলো অজিত, এই 5 মাস হাঙ্গামা তো কিছু কম হলো না। শেষে আজ পরিশ্রম সার্থক হলো। এই উপলক্ষে চলো বউবাজার থেকে হেমচন্দ্র নাগের মিষ্টি কিনে নিয়ে বাড়ি যাই। কি বলো অজিত? হেমচন্দ্র নাগের মিষ্টির কথা শুনে জিভে আমার জল এসে গেল।
আজকের গল্প ব্যোমকেশ বক্সী ও নোট জাল রহস্য। গল্পটি ভালো লাগলে গল্পটিকে লাইক করতে এবং আপনাদের বন্ধু বান্ধবদের মধ্যে গল্পটিকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। এরকম ব্যোমকেশ বক্সীর আরও ফ্যান ফিকশন গল্প শুনতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। এই গল্পের প্রথম পর্বের লিংক ডেসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে পেয়ে যাবেন। তবে শ্রোতা বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায়। আবার ফিরছি আরও একটা টান টান উত্তেজনায় ভরপুর ব্যোমকেশ বক্সীর একটি ফ্যান ফিকশন নতুন গল্প নিয়ে। নমস্কার।